নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজন নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জাসমিন সোমা। আমরা এই অনুষ্ঠানে সারাদিনের ঘটনাগুলো বিশ্লেষণ করি এবং সংশ্লিষ্ট অতিথিরা তাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরেন, বিশ্লেষণ তুলে ধরেন। আজকে আমাদের আয়োজনে যুক্ত আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আমাদের সাথে আরও তিনজন অতিথি রয়েছেন। সুভাষ সিংহ রায়, সম্পাদক, বাংলা বিচিত্রা ও রাজনীতি বিশ্লেষক। আমাদের সাথে আছেন ডক্টর কামরুল আহসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন লাইকুজ্জামান, সিনিয়র সাংবাদিক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে আলোচনাগুলো করতে চাই, রাজনৈতিক আলোচনা, রাজনীতি নিয়ে আলোচনা দিয়েই শুরু করতে চাই। তারপর আমরা আরও কিছু প্রসঙ্গ, ই ভ্যালি রয়েছে, এই প্রসঙ্গগুলোতেও কথা বলতে চাই। শুরু করতে চাই রাজনীতি দিয়েই। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে খুব শিগগির নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করা হবে এবং সেখানে উভয় দলের সংশ্লিষ্টতা থাকবে, এমনটি বলেছেন। কয়েকদিন ধরে রাজনীতির মাঠ আসলে গরম রয়েছে এই নতুন করে ইলেকশন কমিশন গঠন বা আগামী সংসদ নির্বাচন দিয়ে। তো এই আলোচনা দিয়ে শুরু করতে চাই। ইলিয়াস খান, কি মনে হচ্ছে, এটা কি আসলে বিএনপিকে অনেকটা নির্বাচনমুখী করার জন্য আওয়ামী লীগের একটি পলিসি, নাকি আসলেই রাজনীতির মাঠ সরগরম হচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বিন্দু যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ। আসলে এর মধ্যে একটি ভালো, আমি পিছনের কথা বলবো না, বাট একটি মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন দরকার। কারণ আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনকে নির্বাচনে পাঠানো হচ্ছে, জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার সবগুলো, কোন নির্বাচন হচ্ছে না, ইভেন ট্রেড বোর্ডের কোন নির্বাচন হচ্ছে না। এই কদিন আগে বিবিসির এক জরিপ দেখলাম যে তরুণ প্রজন্ম বলেছে ভোট দিতে গিয়েছে, ভোট দিতে পারছে না, ভোট দিতে মেশিনে ভোট দিতে গিয়েছে, পিছনে লোক দাঁড়িয়ে রয়েছে যে আমি যেখানে বলবো সেখানে ভোট দিবে। কবিতা খানম যে নির্বাচন কমিশনার, তিনি বলেছেন সম্প্রতি উত্তরবঙ্গে কোন একটি এলাকায় গিয়েছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, তিনি বলেছেন এবার একটু বিতর্কহীন নির্বাচন করতে হবে ইউপি গুলোতে। এরকম কথাটা কোথার কি বলে যে তার অ্যাটিটিউডটা এরকম কথা, যেটা আমি এক্সাক্ট লাইনটা বলতে পারছি না। এই অবস্থায় কি পদ্ধতিতে কিভাবে হবে? সার্চ কমিটি হোক, গত নির্বাচন কমিশনও তো সার্চ কমিটি দিয়ে গঠন করা হয়েছিল, কিন্তু তার রেজাল্ট কিন্তু আমরা দেখেছি যে যেমন নির্বাচন কমিশন যিনি প্রধান রয়েছেন তার নানা বালখিল্য কথাবার্তা আমেরিকার বাংলা তার কাছ থেকে শিখতে পারে। নানা তিনি বলেছেন এত সুন্দর নির্বাচন দেখেনি বাংলাদেশে 18 সালের নির্বাচনের পর, যে দিনের নির্বাচন রাতে হয়েছিল, যেটিকে বলা হয় যে নিশ্চিত রাতের ভোট। সুতরাং এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটি ভালো, আমি জানি যে ইভেন আমাদের প্রতিবেশী দেশ যে ভারত রয়েছে তার চেয়ে আমাদের নির্বাচন কমিশনের যে আইনগুলো রয়েছে অনেক কিন্তু বেশি ক্ষমতা ইলিয়াস রয়েছে। খান, সেক্ষেত্রে আসলে বড় রাজনৈতিক দলগুলোর, যদি বিএনপির কথাই বলি, তাহলে তারা কি আসলে এরকম একটা নির্বাচন কমিশনের জন্য যে ধরনের আন্দোলন দরকার তারা কি করতে পারছে, বা সেই প্রস্তুতি আপনি দেখছেন? আন্দোলন দরকার নেই, নির্বাচন কমিশনের আন্দোলন দরকার নেই। এটি সরকারকে এবং বিরোধীকে মিলেমিশে স্বতঃস্ফূর্ত ভাবেই করা উচিত। আজকে ধরুন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা যাচ্ছে তাই ভাবে নির্বাচন কমিশন গঠন করলে তারা তো বিরোধী দলও যেতে পারবে এবং যাবে, ক্ষমতা চিরস্থায়ী না। সুতরাং এগুলো তাদের উদ্যোগ নিয়ে করা উচিত। যেমন আজকে দেখুন বাস্তবতা, তারা আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের ফলে রাজনৈতিক নেতৃবৃন্দের কোথাও কোনো দাম নেই, কোথাও কোনো সম্মান পাচ্ছে না, তারা পদে পদে নিগৃহীত হচ্ছে। এটি তো ভালো লক্ষণ না। সুতরাং তাদের প্রয়োজনে হোক, তাদের প্রয়োজনে একটি ভালো নির্বাচন উচিত বলে আমি মনে করি। সুতরাং আমি আশা করতে চাই যে বাংলাদেশের গত কয়েকটি নির্বাচন যেভাবে হয়েছে, মানুষ যে ভোট দিতে পারছেন, একদিনে গণতন্ত্র যে মানুষের নেই, সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটি হলে মানুষের যে ভোটাধিকার, যেটিকে হরণ করা হয়েছে গত 13 বছর ধরে খুব নির্মম ভাবে, সেটি ফিরিয়ে দিতে হবে। আগে 3টি স্তরের নিরাপত্তা দিয়ে আমি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীর ব্যবহার করে 60% ভোট রাতে কেটে রাখলাম আর দিনে একটি মহড়া দিলাম জাস্ট নির্বাচনে, এগুলো হয় না। এগুলো সব মানুষ জানে, হয়তো অনেকে বলতে চান না, অনেকে বলেন নিজেদের স্বার্থে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু, অন্তত সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশে খুব জরুরি দরকার বলে আমি মনে করি। জি ইলিয়াস খান, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যাব, তার আগে একটি শিরোনাম পড়তে চাই। বাংলাদেশ প্রতিদিন আগামীকালকে পত্রিকায় যে প্রধান শিরোনাম করেছে, দুই দলের যত প্ল্যান
একদিকে বলছে তৃণমূল ঢেলে সাজাবে আওয়ামী লীগ, অন্যদিকে নতুন ছকে মাঠে নামবে বিএনপি। সুভাষ সিংহ রায়, এই নিউজের প্রেক্ষিতেই এবং একই সাথে ইলিয়াস খান যেটি বললেন, আপনার কাছে কি মনে হয় এখন কি রাজনৈতিক সংস্কৃতিটা সেরকম আছে যে দুই দল বা দলগুলো অংশগ্রহণ করে এরকম একটা নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা এক হয়ে কাজ করতে পারবে? আমরা চারজন যে আজকে কথা বলছি, আপনাকে সহ পাঁচজন, আমাদের কাছে কিন্তু সমাধান সূত্র ভাবে নাই। একটা কথা বলা খুব জরুরি, ইলিয়াস খান যে কথাগুলো বললেন, এটা হচ্ছে আমরা যখন বিক্ষোভ প্রদর্শনের বক্তব্য শুনি তখন সেই কথাগুলো বেরিয়ে আসে। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনের আইন আছে, আমরা সেটা বিগত 50 বছরও তা করতে পারিনি। আমাদের সংবিধানে ন্যায়পাল আছে, আমরা ন্যায়পাল এখনো প্রতিষ্ঠিত করতে পারি। আর ইলিয়াস খান ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশনের নানান রকম ফিরিস্তি দিলেন, আপনার ঠিক মনে পড়বে যখন অস্থায়ী সরকার বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, নির্বাচনকালীন সরকার, সেই সরকারের সময় 3 জোটের একটা রূপরেখা ছিল। বলা হয়েছিল যেই দলই ক্ষমতায় যাক না কেন তারা এই রূপরেখাটি মেনে চলবেন। 91 সালে আওয়ামী লীগ আনুপাতিক হারে বেশি ভোট পেল, সর্বমোট ভোটের যোগফলও বেশি ভোট পেল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করতে পারেনি। যারা সরকার গঠন করলো বিএনপি, তারা কিন্তু এই যে 3 জোটের রূপরেখা তার কোনোটার বাস্তবায়নের দিকে কিন্তু গেল না। এবং বলা হল তখন আওয়ামী লীগকে লড়াই করতে হলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আর এই তত্ত্বাবধায়ক সরকারের যে লড়াইটা, সে লড়াইটা কেমন ছিল, যারা ওই সময় রাজনীতিতে ছিলেন কিংবা ওই সময় মোটামুটি বয়স হয়েছে তারা খুব ভালো করে জানেন যে সেই লড়াইটা কেমন ছিল, কেন লড়াই করতে হয়েছিল। কারণ কথাই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনের ফলশ্রুতিতে তখন সিদ্ধান্ত হয়েছিল যে পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং বোধ করি এটা বলার প্রয়োজন হয় না, তারপরে উল্লেখ করি যে পরপর 3টি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছে, সেই 3টি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে আওয়ামী লীগ 2বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এবং নির্বাচন কমিশনের যে সংস্কারের জন্য যে কমিটি হয়েছিল, সেই কমিটি সাজেদা চৌধুরী ছিলেন সেটার আহ্বায়ক, এবং তার যুগ্ম আহ্বায়ক ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। সেখানে কোনো সবকটি দলই এই কমিটির কাছে যে তাদের সংলাপে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেছিল, দলের বক্তব্য। এমনকি আওয়ামী লীগও যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য ছিল আরো কিছুদিন হলেও তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত। আমাদের মনে হয় স্মৃতিতে এটুকু আছে। সেখানে যখন উচ্চ আদালত পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে রায় দিয়ে দিল যে জজ সাহেবরা কখনোই এই প্রক্রিয়ার মধ্যে আর থাকবেন না, তখন সরকারি দল হিসেবে আওয়ামী লীগের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। হ্যাঁ, কথা ছিল যেটা অনেকে আবার একটা ব্যাখ্যা দেন ভিন্ন আঙ্গিকে, যে সেই রায়ে শর্ট জাজমেন্ট, লং জাজমেন্টের কথা উল্লেখ করেন, বলেন যে বলা হয়েছিল যে যদি সংসদ চায় আরো 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু সেটা ছিল পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণ কিন্তু রায়ের অংশ কিনা সেটা নিয়ে বিস্তর ব্যাখ্যা আছে। কিন্তু সেই সংসদ কি চেয়েছিল? সেই সংসদে কি এই দাবি উঠেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে, থাকতে হবে? কেননা আমাদের মনে রাখা দরকার যে এই নির্বাচন কমিশনের যে আইন, আমি দ্রুত শেষ করে আনছি, নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনের ব্যাপারে এবং নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, প্রয়াত জিল্লুর রহমান তিনি একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, এবং সেই উদ্যোগে সবকটি দলকে তিনি আহ্বান জানিয়েছিলেন। আপনার অনেকেরই মনে থাকার কথা যে সেই আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বঙ্গভবনে গিয়েছিলেন। কিন্তু তিনি যে বলেছিলেন যে আমি কোনো আলোচনা করব না, আলোচনায় অংশগ্রহণ করব না, আমার এক দাবি তত্ত্বাবধায়ক সরকার। অতএব সেই জায়গাতে তার পরবর্তীতে সার্চ কমিটি যে গঠিত হয়েছিল, সেই সার্চ কমিটির ফলশ্রুতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। এখন
নির্বাচন কমিশন ইলিয়াস ভাই যেভাবে ব্যাখ্যা দিলেন, আমরা তো কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয়েছিল। সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিল, খেয়াল রাখা দরকার। এবং সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অনুরোধেই এম এ সাইদকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল। এবং সেই এম এ সাইদ যখন নির্বাচন কমিশন দায়িত্ব দেওয়া হলো, গঠন ঘোষণা করা হলো, তখনই কিন্তু বিএনপি হরতাল ডেকে বসলো। কারণটি হচ্ছে তাদের ভাষায় এম এ সাইদ নাকি বাকশালের এম এ সাইদ, বাকশালের গভর্নর ছিল এম এ সাইদ। কিন্তু অধ্যাপক এম এ সাইদ, যিনি আওয়ামী লীগের পরবর্তীতে তথ্য গবেষণা সম্পাদক ছিলেন এবং তথ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন, তার সাথে মিলিয়ে ফেললেন ওই সাইদ সাহেবকে। অতএব খুব দুর্ভাগ্যজনক ঘটনা। অতএব সেই ধারাবাহিকতায় আপনি যদি নির্বাচন কমিশনের আইনের কথা বলেন, ইলিয়াস ভাই যেটা বললেন, আমরা বিচারপতি মাহফুজকে দেখেছি, বিচারপতি রৌফকে দেখেছি, বিচারপতি সাদেককে দেখেছি, 1,36,00,000 ভুয়া ভোটারের কথা। তার মানে কি এই বাস্তবতায় সুভাষ সিংহ রায় আপনি কি মনে করেন যে আসলে সবার অংশগ্রহণ বা সার্চ কমিটি গঠন, যেদিকে সরকার যেটি বলছে, আওয়ামী লীগ দলের নেতারা যেটি বলছে, সেটি আসলে সম্ভব হবে কি হবে না, আপনার আসলে মনে রাখা দরকার, সময়টা মনে রাখা দরকার, এই জাগতিক ব্যবস্থাপনায়, জাগতিক নিয়মেই আমাদের আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলের তার ইচ্ছা থাকবে রাষ্ট্র ক্ষমতায় থাকবার, ইচ্ছা হবে রাষ্ট্র ক্ষমতায় যাবার। অতএব সে কিন্তু সবকিছু উজাড় করে দিবে না। আপনাকে যে রাজনীতির কথা আপনি বলছেন, তার যুক্তি মানুষের কাছে যে আপনাকে নিজেকে উপস্থাপন করা, সেটা কোনোভাবেই কোনো সময় বিএনপি নিজেকে উপস্থাপন করতে পারেনি। 2014 নির্বাচনটা করেছে ধ্বংসাত্মক রাজনীতির মধ্য দিয়ে, বর্জন করেছে। এবং 2018 সালে জামাত ইসলামকে বর্গা দিয়ে, যুদ্ধ অপরাধী দলকে তারা নিজের প্রতীককে তুলে দিয়ে, ধানের শীষ প্রতীক তুলে দিয়ে, সেটা কিন্তু যে ভয়ানক অপরাধের জায়গা তৈরি করেছিল, যার পরিণতিতে এই বাংলাদেশের নতুন প্রজন্মরা তারা কিন্তু বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এখন এই বিএনপি কতদূর এগোতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ। জি, সুভাষ সিংহ রায়, আবারও আসবো আপনার কাছে। ডক্টর কামরুল হাসানের কাছে আমি একটু যেতে চাই, শুনতে চাই সাধারণ মানুষ হিসেবে যেটি ইলিয়াস খানও বলছিলেন, যে মানুষ তো আসলে ভোট দিতে চায় এবং চায় একটি এরকম একটা নির্বাচন কমিশন চায় যার উপর আস্থা রাখা যায়, সেটা রাজনৈতিক দলও চাই বা সাধারণ মানুষেরও ইচ্ছা থাকে। ডক্টর কামরুল হাসান, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে এবং যারা আমার সহ আলোচক এবং যারা শুনছেন। আসলে এই বিষয়টা আমরা আলোচনা করে কি করব বলুন। আমাদের যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা কেউ সরকারে আছেন, কেউ বিরোধী দলে আছেন, কেউ বা বিরোধী দলেও নেই, বিরোধিতা করতে হচ্ছে অনেক কিছু সরকার। তো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ সরকারে আছে, আওয়ামী লীগের যে ইতিহাস ঐতিহ্য, 70 নির্বাচনে দেশে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধের যে প্রেক্ষাপট আওয়ামী লীগ কিন্তু তৈরি করেছিল, 70 নির্বাচনে ম্যান্ডেট পেয়েছিল, বিশেষ ব্যবস্থা নিতে হয়। আসলে আস্থা তৈরি করে, মানুষের আস্থা তৈরি করে সরকারে যদি যাওয়া যায়, তাহলে শুধু সরকার নয়, দেশ স্বাধীন হয়, সেটা প্রমাণ। কিন্তু সেই আওয়ামী লীগ, আমি খেয়াল করেছি এরশাদ সাহেবের সময় 1986 সনে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল, অজ্ঞাত কারণে এরকম ঐতিহ্যবাহী একটি দল এরশাদের কুচক্রের কাছে হেরে যায়। এই সংগ্রামটি রচনা হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটি সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করেছে, পাতানো নির্বাচনে, পরে যদিও আন্দোলনে সে আবার যুক্ত হয়েছে, এরশাদের কুটচাল বুঝতে পেরেছে। ঠিক একই ভাবে আপনি দেখুন, আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী দল যখন 1/11 সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলেন এবং বিশেষ একটা গোষ্ঠী আসলেন, আওয়ামী লীগ আবার কিন্তু সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে হলো। আওয়ামী লীগ এমন একটি দল, এই দলকে আসলে এটা জনবিচ্ছিন্ন দল নয়, জনসম্পৃক্ত দল। আমি ঠিক বুঝতে পারি না, সবসময় ইতিহাস যখন পড়ি তখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ এমন একটি দল নয় যে জনসমর্থন নেই, আওয়ামী লীগকে কুটচাল খেলতে হবে, নানাভাবে পরিকল্পনা করে ক্ষমতায় আসতে হবে, এরকম দল আওয়ামী লীগ নয়। ফলে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল দেশে থাকা উচিত, সরকারও আসা উচিত বারবার। এবং গণতন্ত্র টিকে রাখার জন্য বিএনপির যে ঐতিহ্য, পেছনের যে ঐতিহ্য, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার
স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দক্ষতা এবং মানুষের ম্যান্ডেট পেয়েছেন তার বিনিময়ে তিনি। আমরা জিয়াউর রহমান, উনি একজন মুক্তিযোদ্ধা এবং তার একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ইতিহাস আছে। আসলে নিরপেক্ষভাবে ইতিহাস মনস্ক হওয়াই ভালো। জিয়াউর রহমানের হাজারটা ভুল ধরা যায়, কিন্তু তিনি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দলের হাল ধরবার জন্য ভারত থেকে এনে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল যখন কায়েম হয়েছিল তার পরবর্তী পর্যায়ে একটি বিশেষ পরিস্থিতিতে আসার পর, এই সবই হচ্ছে ইতিহাসের অংশ। ফলে আমার মন্তব্য হচ্ছে বাংলা আওয়ামী লীগ এবং বিএনপি জনসম্পৃক্ত দল হিসাবে গণতন্ত্র টিকিয়ে রাখবার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে হবে। নেতৃবৃন্দকে পজিটিভ চিন্তা করতে হবে। ক্ষমতায় তো যেতেই হবে, যেটা দাদা বলেছেন, ক্ষমতায় যাওয়ার একটা বিষয় থাকবে, কিন্তু একটা বটম লাইন থাকবে, যেটা মাস্টারদের ক্ষেত্রে আমি বলি। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন একটি মন্তব্য করেছে, সেই 1985 সনে লক্ষ্মীপুরের একটি হলে আমরা তার একটি বক্তব্য শুনেছিলাম, আমার এখনো মনে পড়ে, সেই জর্দা দিয়ে পান খাওয়া ওবায়দুল কাদেরকে খুঁজে পেয়েছি গতকালের বক্তব্য। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে আছে তারা সকলেই ছাত্রদের কথায় উঠেন বসে, এই কথাগুলো অতি জরুরি। কিন্তু এর সঙ্গে সেটা যুক্ত করতে হবে ছাত্র নেতারা কিভাবে এই অপশক্তিতে রূপান্তরিত হয়েছেন, যাদের ঐতিহ্য এত ভালো, যারা এই দেশ স্বাধীন করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা আজও মনে পড়ে, তখন আমরা ছাত্র। ফলে আমাদের যেটা করতে হবে, আমি ধন্যবাদ জানাই ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উনি আমাদের মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতি ইতিহাস আছে। জি, একটা ভালো লেগেছে আমার, আমি যে কথা বলে শেষ করতে চাই পর্যায়ে, যদি সুযোগ দেন আবার বলবো, সেটা হচ্ছে যে এভাবেই কথা বলতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলামকে বলতে দেখেছি যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া যায় না। আমরা তো লক্ষ্য করেছি আমাদের আমলাতন্ত্র, আমাদের যাদেরকে আমরা ট্রেন আপ করবো দেশ পরিচালনা করার জন্য, যে সরকারে আসবে তাদের কাজ করবে, তারা যদি সরকার পরিচালনা না করে রাজনৈতিক সিদ্ধান্তে সম্পৃক্ত হয় এবং সেখানে রাজনৈতিক দলের ব্যর্থতা থাকে, তাহলে দোষ কাকে দিবেন? আমরা তো লক্ষ্য করেছি 2014 এবং 2018 নির্বাচনে বিএনপি যেমন অপরাধ আছে, ভুল আছে, নির্বাচনে না আসার রাজনৈতিক অনেকগুলো ত্রুটি অবশ্যই খুঁজে পাওয়া যাবে, তার চেয়ে বেটার কিছু করা সম্ভব ছিল, কিন্তু তারও চেয়ে ভালো কিছু করা জরুরি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, যে এই ধরনের আসলে অংশগ্রহণমূলক নির্বাচন না করা। ফলে আমি যে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, নির্বাচন কমিশন আসলে দোষারোপ করি না আমি কোনোভাবেই। এই ধরনের একটি নির্বাচন কমিশন যদি লালন পালন করা যায়, তাহলে এরকম বহু লোক পাওয়া যাবে, যেমন বহু উপাচার্য পাওয়া যায় আজকাল, বহু শিক্ষক পাওয়া যায়, বহু ছাত্র নেতা পাওয়া যায়, যারা আমাদের অহংকার নয়, লজ্জার কারণ। তার মানে আপনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সদিচ্ছা। জি, ডক্টর কামরুল হাসান, আপনার কথা বুঝতে পেরেছি। আবারও আসবো, আমি আপনাকে আবারও বলার সুযোগ দিব। আমাদের আরেকজন অতিথি, জি, আমাদের আরেকজন অতিথি আছেন লাইকুজ্জামান, সিনিয়র সাংবাদিক। লাইকুজ্জামানের কাছে একটু যেতে চাই। আমরা যেটি আলোচনা করছিলাম যে আসলে নির্বাচনমুখী হওয়ার জন্য বা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য দুই দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি এখনো শুরু হয়েছে? আপনি যেহেতু মাঠের সাংবাদিক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তার আগে আমি কামরুল ইসলাম সাহেবের বিষয়ে যে প্রসঙ্গটা 86 নির্বাচন বললেন, আমি সেই প্রসঙ্গটা একটু বলতে চাই আর সকলকে ধন্যবাদ জানাই। সুভাষ সিংহ রায়, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করি। 86 সালের নির্বাচনটা একসাথে বিএনপি এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে একসাথে নির্বাচনে যাবে। দুইটি দল যদি তখন, দুই দলের নেতৃত্বের জোট যদি একসাথে নির্বাচনে যেত, এরশাদ সাহেব নিঃসন্দেহে পরাজিত হতো। হঠাৎ করে আওয়ামী লীগ নির্বাচনের দেওয়ার পর বেগম খালেদা জিয়া নির্বাচন থেকে পিছু টান দিলেন। তার এই পিছু টান দেওয়াটা হচ্ছে এরশাদকে টিকিয়ে রাখা। আপনি ইতিহাসের এক পার্ট বললে তো হবে না ভাইয়া, আর একটা পার্টও আছে। এরশাদকে টিকিয়ে রাখার জন্য সেই দিন বিএনপি নির্বাচনে যায়নি। আর একটা হচ্ছে যে এখন যেটা বললেন, প্রথম হলো নির্বাচন কমিশন। এই যে নির্বাচন কমিশন এখন যেটা আছে,
সেইটাও কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুই দলের অংশগ্রহণেই এইটা হয়েছে। এবং বিএনপি যে নাম দিয়েছিল সেই নামের মধ্যে মাহবুব তালুকদার সাহেবের নাম ছিল। মাহবুব তালুকদার কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে সেইখানে আছে। এবং নির্বাচন কমিশন ইতিবাচক নেতিবাচক যাই সিদ্ধান্ত নেন, মাহবুব তালুকদার কিন্তু সেইখানে একটা নোট অফ ডিসেন্ট দেন। শুধু নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই। আমি যদি আরেকটা কথা বলি, যে এর পেছনে আরেকটি ষড়যন্ত্র আছে। বাংলাদেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটা ষড়যন্ত্র আজকের নয়, বহুদিন যাবৎ, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপর থেকেই এইটা চলছে। আজকে আওয়ামী লীগ দাবি করে তার 43% ভোট আছে, বিএনপি দাবি করে তার 40% ভোট আছে। তাহলে যখন নির্বাচন হয়, তাহলে আপনাদের প্রার্থী থাকে, বিএনপিরও প্রার্থী থাকে, আওয়ামী লীগের প্রার্থী থাকে, ভোট কেন 10%? লাইকুজ্জামান, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের সাথে ষড়যন্ত্রের আসলে কি সম্পৃক্ততা আছে? আর দুটি রাজনৈতিক দল যদি ধরি, আওয়ামী লীগ বিএনপি, তারা নিজেরাও নিশ্চয়ই চায় একটা এরকম নির্বাচন কমিশন গঠন করা হোক, তাহলে ষড়যন্ত্রটা করে কে? ষড়যন্ত্রের বিষয়টা হচ্ছে যে আপনি এইখানে যেই ধরবেন যে আমার লোক নির্বাচন কমিশনে বেশি যেতে পারলো না, তখনই এইটা নিয়ে প্রশ্ন ওঠে। এইখানে ষড়যন্ত্রের বিষয়টা বড় বিষয় না। বড় বিষয়টা যে আমার পক্ষে না আসলেই এইটা স্বাধীন হলো না, আমার পক্ষে না আসলেই নির্বাচন কমিশন দুর্বল, আমার পক্ষের লোক না আসলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বিষয়টা এইখানে এসে দাঁড়ায়। যে কথাটা আমি বলছিলাম যে নির্বাচন কমিশনের আপনি দোষ দিয়ে তো লাভ নাই। আপনার যে 40% 48% ভোট আপনি বলেন, আপনার প্রার্থী দাঁড়ানোর পর সেই ভোটটা কেন যায় না? আপনি দোষটা নির্বাচন কমিশনকে দিচ্ছেন কেন? কারণ আপনি চান যে রাষ্ট্রটা ব্যর্থ হোক, মানুষ নির্বাচনে ভোট দিতে চায় না, সরকারের প্রতি অনাস্থা রয়েছে, মানুষ এই সরকারের প্রতি আস্থা নেই। এইটা প্রমাণ করার জন্য আপনি নির্বাচনে প্রার্থী হন, আবার আপনি ভোট কেন্দ্রে যান। জি, এই প্রসঙ্গে জি লাইকুজ্জামান, আমি একটু ইলিয়াস খানের ব্যাখ্যা শুনতে চাই যে জনগণ আসলে যদি ভোট দিতে না যায়, এটা কি আসলে কার দোষ? এটা ব্যর্থতার পরিচয় দেওয়ার জন্য? তাহলে তো যেতে পারে। এই যে 18 সালের নির্বাচনে হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিরোধী দলের লোক গ্রামেগঞ্জে যখন ইলেকশন হয়, মানুষ কিন্তু জানে কে কোন দল করে বা কে কোন দলের সাপোর্টার। সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আমার কিছু ভাই ব্রাদার যারা নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে, রাতে যখন ভোট কাটতে এসছে, তখন অফিসাররা ফোন দিয়েছে পুলিশকে, পুলিশ এসে বলেছে যেভাবে করতে বলেছে সেভাবে করো। ফোন করছে প্রশাসনকে, প্রশাসন বলছে পুলিশ যা বলেছে সেটা করো। এবং কেন্দ্রের চারদিক দিয়ে বেষ্টনী দেওয়া ছিল দলীয় নেতা কর্মী ক্যাডার দিয়ে, যাতে ভোট না দিতে পারে। শুনুন, এই টক শোতে যদি সারা রাত বলি যে অনেকেরা, যেমন নায়ক ভাই খুব চমৎকার ইতিহাস শোনাল, আমরা প্রত্যেক ইতিহাস জানি যে এরশাদ ক্ষমতায় আসার পরে কে বলেছিলেন যে আই এম নট আনহেপি। তারপরে চিটাগং লাল দিঘি ময়দানে বলে আসলেন এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে এরশাদ বিরুদ্ধে জাতীয় বেঈমান। পরের দিনে মানিক মেয়ের বিরুদ্ধে কে নির্বাচনে গিয়েছেন, আজকে বললেন যে বেগম খালেদা জিয়া তিনি নাকি ঈশ্বর সাহেবকে টিকিয়ে রাখার জন্য। ইলিয়াস খান, আমরা একটু সংক্ষেপে বলতে চাই। আমরা সে বিষয়ে যাব না। শুনো, ইতিহাস, সব ইতিহাস ঘুরিয়ে ফেলার চেষ্টা চলছে। বাকশালের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল, এটিকে এখন মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে। এই যে দিনের ভোট রাতে হচ্ছে, এটিকে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে। 154 জনকে জিতিয়ে এনে কোনো প্রতিদ্বন্দ্বী না রেখে নানা ধরনের বিভিন্ন সংস্থা দিয়ে বিভিন্ন ভাবে থ্রেট দিয়ে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, সেটিকে এখন মহিমান্বিত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাস এখন সব জায়গায় ঘুরিয়ে ফেলার চেষ্টা চলা হচ্ছে। জিয়া রহমান মুক্তিযুদ্ধ ছিলেন কিনা
এবং খুব দুর্ভাগ্য হয় যে বলা হয় যে খালেদ মোশাররফ আহত হওয়ার পরে নাকি জিয়া রহমান সেক্টর কমান্ডার হয়েছিল। জি ইলিয়াস খান, নানা আমাদের মিথ্যাচার। একটু সময় কম, আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। এই যে এই অভিযোগগুলা যে করছেন ইলিয়াস খান, এটার সাথে আসলে আমরা যে আলোচনায় ছিলাম, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, অংশগ্রহণমূলক নির্বাচন কমিশনের কি সম্পর্ক আছে? ইলিয়াস খান ভাইয়ের কথা যদি আমি বলি, আপনি যেটা বললেন যে অভিযোগ করছে, একটা রোগ আছে বাংলাদেশে। এবং মানুষ আসলে এই ভোট রোগটার দিতে যে যায়নি, এটা কি বিএনপি তাহলে কি সার্থক তাদের এই নির্বাচন, গত নির্বাচন নিয়ে? আমি আমি সেই ব্যাপারে বক্তব্য না দিয়ে দ্রুত দু একটি কথা বলি। ইলিয়াস খান ভাই যে কথাটি বলছেন, এই রোগটার নাম হচ্ছে অভিযোগনামা। আবারও বলি, এই রোগটার নাম হচ্ছে অভিযোগনামা। এখন সেই সত্য রচিবে তুমি, ঘটে যা সব সত্য নহে। ডাক্তার কামরুল খুব চমৎকার কথা বলেন, তার বাক বিস্তার খুব চমৎকার। আমি সুভাষ সিংহ রায় 1 মিনিট বলতে পারবেন? আমি শেষ করি। জি, আমি শেষ করি। তিনি যে প্রসঙ্গগুলো এনেছেন, যে জিয়াউর রহমান নাকি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, একই কথা শুনি রাজি বন্ধরার মুখে। আপনি জানেন 17 মে 1981 সালে বাংলাদেশের সব পত্রিকায় দেখবেন একটি কমিটির নাম শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি। সেই প্রতিরোধ কমিটির আহ্বায়ক জিয়াউর রহমানের সময় কিন্তু স্পিকার হয়েছিলেন, খালেদা জিয়ার সময় মন্ত্রী হয়েছিলেন। এবং শেখ হাসিনা যখন দেশে আসেন, তখন তার 5 দিন আগে তিনি নিউজ পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন, বলেছিলেন আমি ঝুঁকি জেনেও দেশে আসছি। বঙ্গবন্ধু হত্যা তদন্ত করবার জন্য স্যার থমাস উইলিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি 69 গণঅভ্যুত্থানের সময় আগরতলা ষড়যন্ত্রের মামলায় তিনি বঙ্গবন্ধুর পক্ষে মামলা লড়তে এসেছিলেন। সেন ম্যাকব্রাইডকে নেওয়া হয়েছিল। তারা বাংলাদেশে কেউ আসতে দেয়নি জিয়াউর রহমান এই বঙ্গবন্ধু হত্যা তদন্তের জন্য। অনেক কথা বেরিয়ে আসবে। 86 নির্বাচন নিয়ে একটি কথা বলি। কথা হয়েছিল মাজিদুল হকের বাসায় 7 দলীয় জোট বসেছিল, আর 32 নম্বরে 15 দলীয় ঐক্য জোট পরবর্তীতে ভেঙে যায়, যেটা পরে 5 দল বেরিয়ে যায়। সেই সিদ্ধান্ত হয়েছিল 180 সিটে শেখ হাসিনা লড়বেন, 120 সিটে খালেদা জিয়া লড়বেন, অভিন্ন প্রতীক বাস মার্কা নির্বাচন হবে। মাজিদুল হকের বাসার থেকে গভীর রাত্রে এই নির্বাচন থেকে বিএনপি কেন পিছিয়ে গেলেন, সেই উত্তর নিশ্চয়ই তৎকালীন পত্রপত্রিকায় খুললে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ কথা অনেক বলা যাবে, ইতিহাসকে নতুন করে আবার পরিচালিত করা যাবে, কিন্তু বাস্তবতা এই, আপনাকে জনগণের সাথে নিয়ে করতে হবে। আওয়ামী লীগ 79 পার্লামেন্টে কেন গিয়েছিল, যেখানে তাদের গঠনতন্ত্রে সংশোধন করতে হয়েছিল, বঙ্গবন্ধুর নাম এবং ছবি ব্যবহার করতে দেওয়া হয়নি। সেই নির্বাচনে আওয়ামী লীগ গিয়েছিল। আওয়ামী লীগ হচ্ছে জনসম্পৃক্ত দল। নির্বাচনে 91 সালে পরাজিত হয়েছে, ক্ষমতায় যায়নি, কিন্তু জনগণের বেশি ভোট কিন্তু তখনকার সময় আওয়ামী লীগ পেয়েছিল। 33.3% ভোট পেয়েছিল। বিএনপি তার চেয়ে 3% ভোট কম পেয়েছিল। এই বাস্তবতা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যেই অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আন্ডারে নির্বাচনে পরাজিত হয়েছিল, সেই শাহাবুদ্দিনকে আওয়ামী লীগ একটি মাত্র দল, যে দল পরবর্তী তাকে রাষ্ট্রপতির আসনের সময় অলঙ্কৃত করিয়েছিলেন। এটা এই বাস্তবতা। এই বাস্তবতাগুলো কিন্তু মানতে হবে। কিন্তু 14 নির্বাচন চালিয়ে পুড়িয়ে বাংলাদেশ সরকার করতে চেয়েছে। আর 2018-তে এই নির্বাচন 25টি সিট বিএনপি নমিনেশন পাওয়ার আগেই জামাত ইসলামকে ধানের শীষ দিয়ে দিয়েছে। অর্থাৎ সেই নির্বাচন তারা করতে চায়নি। সেই নির্বাচন কি করতে চেয়েছিল সেটা খুবই বোধগম্য কারণে আমাদের সামনে স্পষ্ট হয়। অর্থাৎ সেই কথাগুলো এখন তো বলতে যায়, অনেক কথা বেরিয়ে আসবে। রাজনৈতিক সংগ্রাম তো একসময় করেছি, অতএব জানি প্রেক্ষাপটগুলো কিভাবে কি এসেছে। অতএব রাজনীতিতে এই কথাগুলো একেবারেই ঠিক নাই যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নিয়ে আপনি আলোচনা করেন, 2 ঘন্টা আলোচনা করেন, ইলিয়াস ভাই আমাকে রাখেন যে বাংলাদেশ কৃষক। জি, আমরা নিশ্চয়ই আবার আরো আলোচনা করব। সুভাষ সিংহ রায়, আমাদের সময় সংক্ষিপ্ত একটু। ডক্টর কামরুল হাসান, আপনার যদি সুভাষ সিংহ রায়ের কথার প্রেক্ষিতে কোনো কিছু বলার থাকে 1 মিনিটে শেষ করবেন। একটু আনমিউট করে নেবেন, আপনাকে শুনতে পাচ্ছি না। দাদা তথ্যভিত্তিক কথা বলে সবই ঠিক আছে, জি, আপনি 1 মিনিটের কিন্তু মধ্যে একটু শেষ করবেন। এর বিপরীতে আবার তথ্য দেওয়া যাবে। আমাদের জন্য আসলে সময় প্রয়োজন। তবে হয়েছে কি, তত্ত্বাবধায়ক 111-এর পর আমরা দেখেছি জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ নির্বাচনে যেতে হয়েছে, বিএনপি যায়নি, তাকে বাধ্য করা হচ্ছে। হয় কি, রাজনীতিতে কূটকৌশলের ব্যাপার আছে, বহুদলীয় ঐক্য
বিরোধের ব্যাপার আছে, কিন্তু যখন জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, বাংলাদেশের কোন দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি মুক্ত থাকা খুব কঠিন। ইসলামী দলগুলোর সংখ্যা যদি আপনি নেন, আপনি পত্রিকার তথ্য দেখেন, বিভিন্ন জায়গায় ইসলামী দলের টোটাল যদি আপনি গুণে থাকেন, অধিকাংশ দলের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে আছে। বড় দল মোটা দাগে হয়তো আছে। যে কথা বলে শেষ করতে চাই, ইসলামী দল বিরোধী নাটক, না না না, মোটেই না। আমি সেটাই বলছি যে হ্যাঁ, বিরোধী দল। একদম ঠিক আছে। আমি সেটাই বলছি যে এটা আসলে আমাদের একটু নিরপেক্ষভাবে দায়িত্ব জ্ঞান নিয়ে বললে আমরা একটা তর্কের মধ্যে দিয়ে বের করতে পারি। কিন্তু যেটা আমি আজকে খুব গুরুত্ব দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে ই কমার্সের যে বিষয়টা আছে, যেটা বোধহয় আলোচনা আসা উচিত ছিল, যে ই ভ্যালি এবং ই অরেঞ্জে আমরা দেখেছি যে পিক অ্যান্ড চুজ করে কিছু কাজ করা হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করেছি আলেশা মার্ট, ধামাকা, কিম কিম, সিরাজ গ্রুপ, আলাউদ্দিনের প্রদীপ, এরকম অনেক প্রদীপ জ্বলছে চারপাশে। আমার মনে হচ্ছে যে এই বিষয়ে খুব দ্রুত মনোযোগ দেওয়া উচিত, কারণ হচ্ছে যে এখন ভার্চুয়াল প্যান্ডামিকের কারণে ভার্চুয়াল আসলে লেনদেনটা খুবই জরুরি, কিন্তু এই বিষয়টা আইনগত দিকটা খুবই ভার্নারেবল আছে। যেমন দেখা যাচ্ছে যে ই ভ্যালির যাকে ধরা হয়েছে সেটা ফৌজদারি দায় নয়, আমি দেখলাম যে সেটা হচ্ছে আসলে তাহলে তাকে দেওয়ানি দায়, তাকে কেন ধরা হলো? আর এতগুলো লোকজন ক্রয় করেছে, তাদের টাকার নিশ্চয়তার ব্যাপারটা হচ্ছে কি ওখানে প্রায় কয়েক হাজার এমপ্লয়ি আছে, সো দে হ্যাভ রাইটস টু দেয়ার জব। বিষয় হচ্ছে কি কোনো একটা বিষয় আসলে এই ব্যবসাকে রাজনীতির সাথে মিশিয়ে ফেলা যাবে না। একজন রাজনৈতিক দলের কর্মী বা নেতাকে ধরে এনে জেলে পুরে দেওয়া আর একটা প্রতিষ্ঠান প্রধানকে পুরে দেওয়ার মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে হবে। উই নিড টু স্ট্রাইক এ ব্যালেন্স। আমার প্রতিষ্ঠান বাঁচাতে হবে, এমপ্লয়ীদের অধিকার আছে, তার যদি অন্যায় হয় বিচার করতে হবে। ফৌজদারি দায় এবং দেওয়ানি দায়ের মধ্যে এইভাবে রাজনৈতিক তৈরি করে পিক অ্যান্ড চুজ করে করলে হবে না। ডক্টর কামরুল হাসান, আমরা আসলে ই ভ্যালি এবং ই কমার্স সংক্রান্ত যে আলোচনাগুলো, এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার। আমরা আমি একটা ঠিক কথা বলেছেন, আপনি খেয়াল করে দেখবেন সাবধান হওয়া উচিত। বিদ্যুৎ এই যে বিদ্যুৎ বিএনপির আমলে 4300 মেগাওয়াট বিদ্যুৎ ছিল আওয়ামী লীগের সময়, 96 সালের থেকে রেখে গেছিলেন। সুভাষ সিংহ রায়, আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব, আরো একটি পর্বে আলোচনা করব। আমাদের শেষ করতে হবে, আমাদের হাতে একেবারেই কম সময় আছে। আমি একটু লাইকুজ্জামানকে দিয়ে শেষ করতে চাচ্ছি। লাইকুজ্জামান, আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। বলুন। নির্বাচন কমিশনের বিষয়। জি, দেখুন, একটি নির্বাচন কমিশন হবে এবং আমি আশা করি আওয়ামী লীগ এবং বিএনপি এর সবার অংশগ্রহণেই হবে। অনেক ধন্যবাদ লাইকুজ্জামান। বিতরণটা হবে, এটা হবে। আর যেটা বলছিলেন আপনি, শেষ আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে দুই দলের প্রস্তুতি কি। জি, নির্বাচনী আওয়ামী লীগ অলরেডি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপির অবস্থাটা, তারা এখনো ডক্টর কামাল হোসেনের সাথেই আছেন, জি, না আলাদা আছেন, না কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে আছেন, না জামাত ইসলামকে নিয়ে আছেন, সেই বিষয়টাই আমরা সাংবাদিকরা ক্লিয়ার না। জি লাইকুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, এই আলোচনার জন্য আরো অনেক সময় দরকার। আপনাদের অন্য অতিথি যারা ছিলেন, ইলিয়াস খান, সুভাষ সিংহ রায় এবং ডক্টর কামরুল হাসান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের নিউজরুম সংলাপ।